আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান সংবাদগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাব সভাপতি জনাব হাসান হাফিজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা আজ দেখতে পাচ্ছি যে প্রধান শিরোনাম হিসেবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফর করছেন। তার সফরের বিভিন্ন দিক নিয়ে সংবাদ রয়েছে এবং শিরোনামে প্রাধান্য পেয়েছে তিনি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার ছবি দিয়ে এই সংবাদটি শুরু হয়েছে। তো তার এই সফর এবং রোহিঙ্গাদের সঙ্গে যে তার পরিদর্শন এবং ইফতার করা এবং সব মিলিয়ে রোহিঙ্গাদের বিষয়ে তার যে আলোচনার কর্মসূচি, এই প্রেক্ষাপট ঘিরে যদি আমরা আলোচনা শুরু করি, কেননা রোহিঙ্গাদের এখানে থাকা কিংবা তাদের নিরাপদ প্রত্যাবাসন অনেকদিন ধরেই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে, গলার কাটাই হয়ে আছে বলতে হয় বাংলাদেশের জন্য। এটা একটা বিরাট সমস্যা, শুধু বাংলাদেশের সমস্যা না, একটা আঞ্চলিক সমস্যাও বটে এবং আন্তর্জাতিক সমস্যাও। সেটা জাতিসংঘ যদি সত্যিকারের আন্তরিক হয়, আশা করছি হবে, সেরকম আমরা প্রমাণ পাচ্ছি, দেখতে পাচ্ছি লক্ষণ। তো আশা করা যায় যে এবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে আগামী রোজার ঈদে ঈদ করবেন, সেই তারা যেন স্বদেশে প্রত্যাবর্তন করে। এরা নানান অপরাধেও জড়িত হয়ে পড়ছে, আন্তর্জাতিকভাবে আমাদের সুনাম নষ্ট করছে। ফলে আমরা মানবিকভাবে আশ্রয় দিয়েছি, আমাদের নিজেদের অবস্থাই তো খারাপ, তাই না? সত্যিকার অর্থে যদি বলি, তার মধ্যে 12-13 লক্ষ এবং তাদের তো বংশবৃদ্ধির হারও কিন্তু ভয়ঙ্কর এবং এরা নানানভাবে সামাজিক অপকর্মে জড়িয়ে পড়ছে। তো সেগুলির থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, আমাদের অর্থনীতির উপরে তো একটা বিরাট চাপ পড়ছে। সুতরাং আমরা আশাবাদী হতে চাই যে জাতিসংঘের মহাসচিব এসছেন এবং উনি সত্যিকারের যদি আন্তরিকতার সঙ্গে কাজটা করেন, তাহলে আমরা এই সংকট থেকে উত্তরণ আমাদের হতে পারে। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সারা বিশ্বে, সেটাকে আমরা কাজে লাগিয়ে যদি এই সংকট থেকে উত্তরণ হয় আমাদের, তাহলে একটা বিশাল বড় অর্জন হবে বলে আমি মনে করি। আপনার কথার মধ্যে আপনি একটি কথা বলেছেন যে যদি আন্তরিকতার সঙ্গে তিনি চেষ্টা করেন, তো তার সেই আন্তরিকতা বা আন্তরিক চেষ্টার যে কার্যকারিতা, সেই সম্ভাবনা আপনার জায়গা থেকে আপনি কতখানি দেখেন? সেটার মধ্যেও তো আরও নানান খেলাধুলা আছে, তারপরে এটার মধ্যেও তো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, প্রতিবেশী দেশের আছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই খেলাধুলা আছে এবং সেখানে একটা কী বলবো, প্রকৃতিস্থ প্রেসিডেন্ট তো বলা চলে না তাকে। নানানভাবে দেখা যাচ্ছে যে তার কর্মকাণ্ড নানানভাবে কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকারই, এবং সেগুলি বিশ্ববাসীর জন্য একটা ত্রাস এবং সংশয়ের তৈরি করেছে যে একটা বিশ্বের ভবিষ্যৎটা কি হবে। পরাশক্তি হিসেবে যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র যেই ভূমিকা পালন করছে তাদের, বিশেষ করে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তো সেগুলি সেখানে যদি আমরা সুস্থতা দেখি এবং দায়িত্বশীলতা দেখি এবং যৌক্তিক আচরণ আমরা যদি দেখি, মানবিক আচরণ যদি দেখি, তাহলে হয়তো আমরা আশাবাদী হতে পারি। কিন্তু সেটার থেকে ব্যত্যয় হলে আমরা ক্ষতিগ্রস্ত তো হবই, বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হবে। রোহিঙ্গাদের এই যে বাংলাদেশে আসা, দীর্ঘদিন ধরেই তো দফায় দফায় আসা, তো এর পেছনে তো কারণ হিসেবে কাজ করছে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, মিয়ানমারের জান্তার আচরণ এই জনগোষ্ঠীর প্রতি এবং সেখানকার সংঘাতময় পরিস্থিতি। তো সেই দিকটা সমাধানে জাতিসংঘ এতদিন ধরে কতটা ভূমিকা রাখতে পেরেছে, যার ভিত্তিতে আমরা আশা করতে পারি সেটা আগামী ভূমিকা? সেটা খুব কার্যকর ভূমিকা পালন করতে পেরেছে বলে মনে হয় না। তবে এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে চীন। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক একটা নতুন উচ্চতায় উন্নীত হতে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যাচ্ছেন, 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন এবং চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে তিনি যাবেন। এবং চীনের রাষ্ট্রদূতও বলেছেন যে আমাদের মেডিকেল ভিসা তারা দেবেন এবং কুর্মিকে আমাদের অলরেডি একটি রোগীর দল গিয়েছে এবং বলেছে যে একদিনের মধ্যে ভিসা প্রসেসিং করে দেবে চীনের। ফলে চীনের সঙ্গে একটা নতুন মাত্রায়, কিন্তু যেহেতু ভারতে আমাদের মেডিকেল ভিসা ভারত অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে, সেখানে এই রোহিঙ্গার সমস্যার মধ্যে ভারতের খেলাধুলা আছে আসলে। তো এগুলি আমরা যদি মোকাবেলা করতে পারি কূটনৈতিক দক্ষতা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, সংযম দিয়ে, ধৈর্য দিয়ে, পরিপক্কতা দিয়ে, তাহলে কিন্তু এটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আর কি। আমি বললাম তো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে ভূমিকা আছে, এখানে ভারতের ভূমিকা আছে এবং চীনেরও বড় ভূমিকা আছে।
বলা হয় যে চীন এটাকে জিয়ে রাখছে তার নিজের স্বার্থে। তো চীন যদি আমাদের একটু স্যাক্রিফাইস করে তাহলে আমরা এটার থেকে উপকৃত হতে পারি। আপনি খুব যথার্থই বলছিলেন যে চীন সফরের এটি তাৎপর্য তো নিশ্চয়ই থাকে আমাদের জন্য। তো সেখানে তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে আমাদের, সম্ভাবনা কেন, বৈঠক হবে, কর্মসূচি রয়েছে 28 মার্চ। 28 মার্চ কর্মসূচি রয়েছে। তো সেই বৈঠককে ঘিরে সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে আলোচিত হবে আমি বিশ্বাস করি, এবং সেখান থেকে একটা আমরা হয়তো ইতিবাচক একটা কিছু আমরা পাবো। এবার আবারও জাতিসংঘ মহাসচিবকে ঘিরেই সংবাদ শিরোনাম, তার সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক। সেই বৈঠককে ঘিরে শিরোনামটি হচ্ছে যে বড় সংস্কার হলে নির্বাচন হবে আগামী বছরের জুনে। আমরা নির্বাচনের বিভিন্ন রকম সময়সীমার কথা, যদিও কোনোটি সুনির্দিষ্ট করে বলা হয়নি কোনো পক্ষ থেকেই। ডিসেম্বরের কথা এসছে, আগামী বছরের জুনের কথা এসছে, মাঝামাঝি নানানভাবে কথাটি এসছে। এখানে সংস্কার এবং মানে শর্ত সাপেক্ষ সংস্কার এবং নির্বাচন এরকম করে জুনের একটি সময়সীমার কথা বলা হচ্ছে। আবার এটাও বলা হয়েছে যে যদি ছোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হতে পারে। তো দুইটা অপশন এখানে দেওয়া হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আস্তে আস্তে জিনিসটা একটা শেপ নিতে শুরু করেছে, এবং আশা করা যায় যে ঈদের পরে এটা একটা স্পষ্ট অবয়ব নেবে। এখন তাহলে রাজনৈতিক দলগুলিকে জিজ্ঞেস করবে বড় সংস্কার চান না ছোট সংস্কার চান, সেখানে যেটা মেজরিটি হবে। এখন গণভোট আয়োজন করা তো একটা হাঙ্গামার ব্যাপার, ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। তো সবগুলি রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে যদি সরকার একটা সমঝোতায় পৌঁছাতে পারে, একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারে যে সংস্কার কি ছোট হবে না বড় হবে, যদি তারা ছোট সংস্কার চায় ভালো কথা, যদি বড় সংস্কার চায় তাহলে সেটাই হতে পারে। তো এখন এটা আস্তে আস্তে কিন্তু একটা শর্ট লিস্টেড হয়ে আসছে, তাই না, জিনিসটা ছোট হয়ে আসছে। ফলে আমরা আশা করব যে ঈদের পরেই আমরা একটা রাজনৈতিক একটা ফয়সালার দিকে একটা হয়তো দেশ যাবে। এই নতুন নতুন পার্টি হচ্ছে, হোক, সেটা সমস্যা নাই। জনগণ যাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে, আস্থায় রাখবে তাদেরকে ভোট দেবে, তারা সরকার গঠন করবে কিংবা তারা বিরোধী দলে যাবে। সেটার জন্য জনগণের ভোটাধিকারটা যেন নিশ্চিত হয় এবং নির্বাচনটা যেন আন্তর্জাতিক মানের হয়, স্বচ্ছ হয়, গ্রহণযোগ্য হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়। রাতের ভোট যেন না হয়, ডামি ভোট যেন না হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত মানুষের নির্বাচন যেন না হয়। একটা প্রহসন থেকে আমরা যেন মুক্তি লাভ করি। আমাদের যে কলঙ্ক এই 16 বছরের স্বৈরাচারের, সেগুলি যেন তা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। ছাত্র জনতা যে সর্বপ্লাবী অভ্যুত্থান, যে রক্তের বিনিময়ে যে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ, সেটার সুযোগটা যেন আমরা সর্ব অর্থেই কাজে লাগাতে পারি। এটা প্রত্যেকটা নাগরিকেরই এখানে দায়িত্ব আছে, সবগুলি রাজনৈতিক দলের দায়িত্ব আছে, সামাজিক শক্তিগুলির দায়িত্ব আছে, ছাত্রদের আছে, জনতার আছে, শ্রমিকের আছে, সবার দায়িত্ব আছে। এটাকে, দেশটাকে একটা সত্যিকারের স্বাধীন এবং সার্বভৌম এবং প্রগতির পথে অভিসারী করার জন্য প্রত্যেকেরই দায়িত্ব আছে, ভূমিকা আছে। ছোট সংস্কার এবং বড় সংস্কার শব্দটি যদি এইভাবে যেটি বলা হচ্ছে, তার মানে এটা থেকে যেটি বোঝা যায় সেটি হচ্ছে যে ছোট সংস্কার মানে হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে, আপনি যেটি শর্টলিস্ট শব্দটি ব্যবহার করলেন, যে অগ্রাধিকার ভিত্তিতে। আমার ধারণা যে সেটার দিকে রাজনৈতিক দলগুলি মত দেবে। অলরেডি অনেকগুলি সংস্কার কমিশনের সুপারিশ এসছে এবং রাজনৈতিক দলগুলির মতামত চাওয়া হয়েছে, কিছু কিছু দিয়েছে, আবার কিছু কিছু প্রক্রিয়াধীন আছে, তারা চিন্তা ভাবনা করে মতামত দেবে। আলটিমেটলি তো রাজনৈতিক দলগুলি সংস্কারটাকে বাস্তবায়ন করবে। এই সরকারের পক্ষে, এই অন্তর্বর্তী সরকার তো একটা ট্রানজিশনাল সরকার, তাদের পক্ষে বড় বড় নীতি নির্ধারণী কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, সেটার জন্য তারা ম্যান্ডেটও পায় নাই। তারা পেয়েছে যে মানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, একটা স্মুথ নির্বাচনের জন্য তারা যেন একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয় সব দলের জন্যে। সেই ক্ষেত্রটা তারা তৈরি করার জন্য চেষ্টা করছে। তাদের ভুল ত্রুটি যে নাই আমি এটা বলবো না, আছে, অদক্ষতা, দূরদর্শিতার অভাব আছে, কিন্তু তার মধ্যেও আমরা আশাবাদী হতে চাই যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব। সংস্কারের অগ্রাধিকারগুলো যদি আপনার দৃষ্টিতে আপনি একটু বলতেন, যে ছোট সংস্কার হলে কোন কোন বিষয়গুলো? সেগুলি তো হলো ভোটার লিস্টটা সেইভাবে নিখুঁত করা, তারপরে সীমানা নির্ধারণটা করা, তাই না, এগুলি। আর সংবিধান সংস্কারের তো এটা একটা আপেক্ষিক বিষয়। কেউ বলছে যে এটা নির্বাচিত সরকার করবে, নির্বাচিত সংসদ করবে, আবার কেউ বলছে আগেই করবে, এবং ছাত্রদের নতুন দল তারা গণপরিষদের কথা বলছে, তাই না, নানান ধরনের কথাবার্তা আছে। তো এখন সব কিছুর মধ্যেই মূল জিনিসটা হচ্ছে যে পারস্পরিক শ্রদ্ধাশীলতা, আস্থাশীলতা। সরকারকে সেই রেফারির ভূমিকাটা পালন করতে হবে, তাদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে। আপনি সাংবাদিকতার ছাত্র হিসেবে জানেন, যত বেশি মিথস্ক্রিয়া হবে তত এই দূরত্বগুলি দূর হবে।
তর্ক বিতর্ক হবে, নানান ধরনের মত পার্থক্য হবে, তার মধ্যেও কিন্তু একটা রাস্তা করতে হবে, একটা পয়েন্টে এসে সবাইকে এক হতে হবে যে নির্বাচন কখন হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যেন সবাই অবিচল থাকি, অটুট থাকি এবং বিশ্বাসে প্রত্যয়ে যেন আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দেশের প্রতিটি ইঞ্চি জমি যেন আমরা রক্ষা করতে পারি এবং সীমান্তে যেন রক্তপাত বন্ধ হয় যে কোনো মূল্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনায় সংস্কার কমিশনগুলোর যে সুপারিশ সেই কথা উঠে এসেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই সুপারিশগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। এই প্রসঙ্গটি অনেকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি। সেটার জন্য সংলাপটা হতে হবে, সেটা ঈদের পরপরই হবে আশা করছি। সেটার জন্য তো একটা জাতীয় ঐকমত্য কমিশনও করা হয়েছে, যেটার প্রধান হচ্ছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এটার উপপ্রধান হচ্ছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান। তো আরও সদস্যরা আছেন, একটা মানে ছোট কমিটি, কোর কমিটি আছে। তো তারা সংলাপটা করবে রাজনৈতিক দলগুলির সঙ্গে এবং দীর্ঘ বৈঠক হওয়া দরকার, দফায় দফায় বৈঠক হওয়া দরকার। রাজনৈতিক দলগুলিকে আস্থা নিতে হবে, কারণ যেহেতু তারা বাস্তবায়নকারী সংস্থা কর্তৃপক্ষ, সুতরাং তাদের কাছ থেকে সেইভাবে অঙ্গীকারটা নিতে হবে যে এই সংস্কারগুলি যেন তারা বাস্তবায়ন করে। কারণ বারবার তো সংস্কার করা যাবে না এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আপনি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে সব সংস্কার করে ফেলতে পারবেন এমন কোনো কারোর হাতে এরকম পৃথিবীর ক্ষমতা নাই। তো এটা একটা চলমান প্রক্রিয়া, সমস্যা আসবে, সমস্যা আমরা মোকাবেলা করব। সেটা নীতিমালাটা, শ্রদ্ধাশীলতাটা, আস্থাটা যেন পারস্পরিক আমাদের থাকে, তাহলে কিন্তু এই সংকটগুলি ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে, মত পার্থক্য থাকবে, থাকতেই হবে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, এই কথাটা বারবার আমি বলছি, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ছাড় দিই যেন আমরা যেন কোনো ক্ষেত্রেই অটল না থাকি, যেন একটা স্পেস একটা তৈরি করি আমরা, যেটার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। সংস্কারের প্রসঙ্গটিকে ঘিরে একটু ভিন্ন দিকে যাই। আপনি দেশের একটি বড় সাংবাদিকদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা জানি যে এই সংস্কারের মধ্যে গণমাধ্যম সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এর কোন কোন দিক প্রাধান্যের ভিত্তিতে বাস্তবায়ন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সেটা হলো যে যেভাবেই হোক মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ করতে হবে এবং দায়িত্বশীল সাংবাদিকতা যেন আমরা করি। আমরা যদি স্বাধীনতা পেয়ে স্বেচ্ছাচার না করি, সেই দিক দিয়ে আমাদেরও দায়িত্ব আছে। এবং আমরা যদি সঠিকভাবে সত্যনিষ্ঠভাবে প্রকৃত সংবাদটা তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু মানুষ অন্যদিকে ঝুঁকবে, সামাজিক মাধ্যমের মধ্যে ঝুঁকবে, সেখানে কোনো যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার থাকে না, গুজবের পেছনে খারাপ জিনিসটাই কিন্তু ছড়ায় বেশি। সেটা যদি আমরা করতে পারি, যে আস্থাটা আবার ফিরিয়ে আনতে পারি পাঠকের, দর্শকের, শ্রোতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিও সেটা অবশ্যই করতে হবে এবং কালাকানুনগুলি বাতিল করতে হবে। সেগুলি প্রতিশ্রুতি সরকার দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বাতিল হয় না। আপনি জানেন গণমাধ্যমের কর্মী হিসেবে যে এর মধ্যে অনেক নিয়ন্ত্রণ থেকে আমরা মুক্ত হয়েছি। সেটা তো সত্যিকারের সাধুবাদ তো এই সরকারকে দিতে হবে। আগে যে নিয়ন্ত্রণ হতো পরোক্ষ প্রত্যক্ষ নিয়ন্ত্রণটা হতো, কে আসবে কে আসবে না মিডিয়াতে, কে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না, সেটা ডিকটেটেড হতো। সেই জিনিসটা তো দূর হয়েছে। এবং আরও একটা দিক আমি সরকারের প্রশংসা করব, যে প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু বাংলাদেশ টেলিভিশনের খবর সম্প্রচার করার জন্য বাধ্য করা হতো, সেটার থেকে তারা মুক্তি দিয়েছে। সেটাও কিন্তু একটা বড় পদক্ষেপ বলে আমি মনে করি। তো এইভাবে আমরা মত প্রকাশের স্বাধীনতাটা নিরঙ্কুশ করব। আমরা যেন নিজেরাও দায়িত্বশীল থাকি, আমরা যেন অপব্যবহার না করি স্বাধীনতার। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান হাফিজ আজকে আপনার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।